এই ছোট লোকের বাচ্চা, তোকে কতবার বলেছি না দেখে শুনে কাজ করবি, ঠিক মতো কাজ না করলে কিন্তু মাইনে দেব না বলে দিলাম। সাসি, চুলটা ছেড়ে দাও না। আমি তো তোমার মনের মতো সব কাজ করার চেষ্টা করি, কিন্তু তবুও তো তোমার মনের মতো হয়ে ওঠে না। বিশ্বাস করো সাসি, আমি তোমাদের সব কাজ ভালোভাবেই করেছি। ঠিক আছে ঠিক আছে, তোর ভাঙা ঢোল বাজাতে হবে না, তাড়াতাড়ি বাকি কাজগুলো কর। দুপুর তো হয়ে গিয়েছে, তা রান্না করবি কখন? কি হয়েছে? মেয়েটার সাথে এমন কেন করছো? কাজ করে এজন্য কি মেয়েটা মানুষ নয় নাকি যে ওর ওপর অত্যাচার করবে তুমি? বলি আমি টাকা দিয়ে কাজ করাচ্ছি, ফ্রি কাজ করে দিচ্ছে না তো তোমার ভাইয়ের মেয়ে। তা আজ হঠাৎ এত ভালোবাসা উতলে উঠলো কেন তোমার? কোথায় ভালোবাসা উতলে উঠলো? হীরা, তোকে একটা কথা বলার ছিল। কি কথা চাচা, বলুন না। আপনি যা বলবেন আমি এক্ষুনি তাই করব, তবু আমাকে আর মারবেন না। এই মাস কাজ করে তোদের বাড়ি থেকে চলে যাবি। মরার সময় বাবা আমাকে ওই বাড়িটা লিখে দিয়েছিল। এতদিন তোর বাবাকে দয়া করে থাকতে দিয়েছিলাম। এখন যখন তোর বাবা বেঁচে নেই, তখন আমি আর আমার বাড়িতে তোদের থাকতে দেব না। কি বলছেন কি চাচা আপনি? তাহলে আমি মা আর ভাইকে নিয়ে কোথায় যাব? দয়া করুন চাচা, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। দরকার হলে আপনার বাড়িতে আমি বিনা টাকায় কাজ করব। সেটা সম্ভব নয়। রাস্তার কাছেই জমি, ওখানে আমি বড় হোটেল দেব। তোদের থাকতে দিয়ে আমি তো নিজের লস করতে পারি না, তাই না? চাচা, আমার ভাইটা ছোট, বাবা মারা যাবার পর থেকে মায়ের শরীরটাও তেমন ভালো না, গায়ে ছোট ছোট ঘা হচ্ছে। এমন সময় আমি কোথায় যাব? আপনার পায়ে ধরি, আমাদের একটু আশ্রয় দিন। তোকে কি বলেছি কানে যাচ্ছে না? তাছাড়া তোর মায়ের রূপটা আমরা কি করব? যত তাড়াতাড়ি পারিস চলে যা। এই নে, এই মাসের পুরো মাইনে। তোকে আর কাজ করতে হবে না, আর ও বাড়িতে যেন কাল তোদের আর না দেখি। হীরা কিছু কথা না বলে টাকা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। হোগো, তুমি হিয়াদের বাড়ির জমিটা কেমন করে নিজের নামে করলে? সেটা তোমার জানতে হবে না। অনেক দিনের ইচ্ছা তোমার হীরাদের বাড়ির ওপর, তাই না? আমি কি সেটা না পূর্ণ করে রাখতে পারি বলো? তোমার খুশি যে আমার খুশি গিন্নি। এখন তাড়াতাড়ি আমাকে খেতে দাও, খেতে দাও তাড়াতাড়ি। মা, ও মা, চাচা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের বাড়িটা তার নিজের নামে করে নিয়েছে। কালকের ভেতর বাড়ি থেকে চলে যেতে বললো। কি বলছিস কি রে মা? আমাদের সব জমি তো নিয়ে নিয়েছে তোর চাচা, তাতেও তার ইচ্ছে পূর্ণ হয়নি। এখন বাড়িটাও দখল করতে চাইছে, কিন্তু বাড়ি নিয়ে নিলে যাবো কোথায় তোদের দু ভাই বোনকে নিয়ে? তার উপর আমার শরীরটাও তো ভালো না। মা, আমার মনে হচ্ছে চাচা মিথ্যা বলেছে দিদিকে। দিদি, তুই চিন্তা করিস না, চাচা আমাদের বাড়ি থেকে বের করে দেবে না। তাই যেন হয় বাবা, তোর বাবা বেঁচে নেই, তিনি থাকলে হয়তো একটা ব্যবস্থা করতেন। আচ্ছা, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আমি কচু শাক রান্না করেছি। রোজ রোজ কচু শাক খেতে আর ভালো লাগে না। এদিকে পেটে ক্ষুধা, না খেয়েও যে উপায় নেই। তাড়াতাড়ি খাবার দাও। হীরা, সূর্য, কোথায় তোরা? আমি তো তোদেরকে বাড়ি থেকে চলে যাবার কথা বলেছিলাম। এখনো কি করছিস তোরা এখানে? ভাই, কি বলছো কি তুমি? আমরা বাড়ি থেকে চলে যাব মানে? এটা তো আমাদের বাড়ি, আমাদের কেন চলে যেতে বলছো? বৌদি, এটা তোমাদের বাড়ি নয়। দাদাকে আমি দয়া করে থাকতে দিয়েছিলাম। এখন এখানে আমি হোটেল দেব, তোমাদের আর থাকতে দেব না। তাহলে কোথায় যাব আমরা? আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব? আমাদের তাড়িয়ে দিও না। আমার যা বলবার তা বলা হয়ে গিয়েছে। এখন আমার কথা না শুনলে মোড়লের কাছে গিয়ে বিচার দেব। আর যত বছর আমার বাড়িতে আছো, এত বছরের ভাড়া নেব তখন। চাচা, আপনাকে ভাড়া দেবার মতো টাকা তো আমাদের কাছে নেই। ঠিক আছে, মা আর ভাইকে নিয়ে চলে যাচ্ছি আমি। আপনার কোনো দিন ভালো হবে না। অনেক বড় অন্যায় করেছেন আপনি আমাদের সাথে। বিধাতার বিচার ঠিকই করবেন, ঠিকই করবেন। দেখি তোদের বিধাতা কি বিচার করেন আমার। তোদের পুরাতন জামা কাপড় নিয়ে বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা।
মালতী তাদের জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিস একটা পুটুলিতে বেঁধে হীরা আর সূর্যকে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। তারা অনেক জনকে বলে তাদের থাকার জন্য জায়গা দিতে, কিন্তু কেউই রাজি হয় না। শেষে তারা হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে। মা, সন্ধে তো হয়ে এসেছে। কাল থেকে সেই হাঁটছি আর হাঁটছি, আর যে পারছি না মা। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তার উপর সারাদিন তো কিছুই খাইনি। দিদি, বাবার সাথে তো আমি জঙ্গলে কাঠ কাটতে আসতাম, তখন এই দিকটাতে একটা বাড়ি দেখেছি। মনে হয় সেখানে কেউ থাকে না। চলো আমরা সবাই সেখানে গিয়ে আজ রাতটা কাটাই। কি বলিস বাবা? ওখানে যদি কোনো সাপ বা বাঘ ভাল্লুক থাকে তখন তো আমাদের সবাইকেই প্রাণটা হারাতে হবে। ভয় পেও না মা, জায়গাটা অনেক সুন্দর আর তেমন নোংরাও না। দেখে মনে হয় কেউ এখানে থাকে। আমি আর বাবা তো প্রায় এই বাড়িটাতে যেয়ে বিশ্রাম নিতাম। মা, ভাই যখন এত করে বলছে তখন চলো না গিয়ে দেখি সেখানে রাতটা কাটাতে পারে কিনা। কাল সকালে না হয় অন্য জায়গায় যাব। তাছাড়া সারাদিন তো অনেক জনের কাছেই সাহায্য চাইলাম, কেউই তো আমাদের থাকতে দিল না। মা, তুই ঠিকই বলেছিস, যদি বাঁচি একসাথে বাঁচবো, আর যদি মরি তবে একসাথে মরবো। চল। মা দেখো না, এই গাছটাতে কত আপেল। তুমি দাঁড়াও, আমি কিছু আপেল পেরে নিই। আপেল খেলে ক্ষুধা অনেকটাই কমে যাবে। মা, এবার চলো তাড়াতাড়ি আমরা যাই। আর কত সময় এমন করে ঘুরে বেড়াবে? মা তুমি বসো, আমি চারদিকটা পরিষ্কার করে ঘর পরিষ্কার করব। এরপর আজ আপেল খেয়েই দিন কাটিয়ে দেব। তুই একা পারবি না মা, আমি তোকে সাহায্য করছি। তাছাড়া চারিদিক পরিষ্কার করবি কেমন করে? ঝাড়ু বা অন্য কিছু তো নেই। ওই তো খেজুরের গাছ, খেজুর পাতা পেরে ওই দিয়েই ঝাড়ু বানিয়ে নিচ্ছি। মা, তোমাকে কিছু করতে হবে না। অসুস্থ শরীর নিয়ে অনেক হেঁটেছো। কি যে বলিস, বেশি করে খেজুর পাতা পার, আমি একটা পাটি বানিয়ে ফেলি। আমরা আপেল খেয়ে সবাই মিলে পাটি বানিয়ে তার উপর ঘুমিয়ে পড়ব। মা, তুমি বাড়িতে থাকো, আমি আর ভাই মিলে দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। দিদি ঠিকই বলেছে মা, আমরা এখানেই থাকবো সব সময়। আমাদের তো আর কেউ থাকতে দেবে না, কিন্তু খাবারের ব্যবস্থা তো করতে হবে। তা না হলে কি খাবো আমরা? আপেল খেয়ে তো সব সময় জীবন বাঁচানো যাবে না। আমার কাছে যে টাকা আছে তাই দিয়ে ধানের বীজ আর সবজির চারা কিনে আনি, তাহলে আমাদের বেশি চিন্তা করতে হবে না। মা, বুদ্ধিটা খারাপ না রে মা। তাছাড়া জঙ্গলের ভিতর বেশ কিছু ফলও আছে, সেগুলো বিক্রি করে না হয় কিছুদিন খেতে পারবো। আর এরপর তো আমাদের কোনো ব্যবস্থা করতে হবে। মা, তবে গেলাম আমরা। হীরা আর সূর্য টাকা নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের বাজারে আসে। তারা ধানের বীজ ও নানান রকমের সবজির চারা কেনে, সাথে কিছু অল্প চাল ডাল কিনে বাড়ির দিকে রওনা হয়। দিদি, ওই দেখ, মনে হচ্ছে কেউ ওখানে পড়ে আছে জ্ঞান হারিয়ে। আচ্ছা, আমরা যেখানে থাকছি জায়গাটা তো বেশি দূরে নয়, চল ওনাকে বাড়িতে নিয়ে যাই। তুই ঠিকই বলেছিস ভাই। আরে, এনার গায়ে তো অনেক জ্বর। ভাই, ওনাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চল। উনি কে রে মা? এখানে কেন এনেছিস? আমাদের কোনো বিপদ হবে না তো? মা, উনি জঙ্গলের রাস্তার পাশেই পড়েছিল। আমরা দু ভাই বোন ওনাকে বাড়িতে এনেছি, দেখি সুস্থ করতে পারি কিনা, না হলে এই লোকটা মারা যাবে। মা, বলিস কি? তাই তো, ওনার মাথায় জল দিতে হবে, কিন্তু আমরা জল কোথায় পাবো? সাথে করে যে জল এনেছিলাম তা তো শেষ হয়ে গিয়েছে। মা, তুমি চিন্তা করো না, ওই সামনে একটা নদী আছে। একটা পাত্র দাও, আমি জল এনে দিচ্ছি। তুমি রান্না করার জন্য চুলা বানিয়ে ফেলো, খুব ক্ষুধা পেয়েছে আমার। ঠিক আছে, আমি চুলা বানাচ্ছি। মাহিরা, আর হাত পা টিপতে থাক, আমি তাড়াতাড়ি রান্না করি। ওনার হয়তো ক্ষুধা পেয়েছে। এই নে বাবা, এই পাত্রে জলান। তুই পারবি তো? কেন পারবো না মা, আমি এখন ছোট নই, অনেক বড় হয়েছি।
ভাই, আমরা ওনাকে ঠাকুমা বলি, কি বলিস? ওনার হাত পা একটু টিপে দে, দেখ জ্ঞান ফিরে নাকি। কোথায় আমি আর তোমরা? তোমরা কে মেয়ে? ঠাকুমা, আপনি জ্ঞান হারিয়ে রাস্তার মাঝে পড়েছিলেন। আমি আর দিদি আপনাকে আমাদের সাথে এনেছি। মাথায় জল দিয়ে আপনার জ্ঞান ফিরিয়েছি। আপনি শুয়ে থাকুন ঠাকুমা, শরীরে আপনার অনেক জ্বর, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। বুড়িমা, আগে খাবার খেয়ে নিন, মুখটা শুকিয়ে গেছে, না খেলে তো জ্বর আরো বেশি বাড়বে। মা কিন্তু ঠিক কথাই বলেছে, আপনি উঠে বসুন। তোমরা খুব ভালো, বিধাতা তোমাদের মঙ্গল করুন। তবে তোমরা এই জঙ্গলে কেন রয়েছো? আসলে ঠাকুমা, আমাদের চাচা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের বাড়িটা নিজের নামে করে নিয়েছে। কি বলছো তোমরা? তা তোমাদের বাবা কিছু বলেনি? বাবা বলবে কেমন করে? বাবা তো কয়েক মাস আগেই মারা গেছে। মায়ের শরীরটাও ভালো না, টাকার অভাবে ওষুধও খাওয়াতে পারছি না। কেঁদো না দিদি ভাই, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের সব অভাব চলে যাবে। একটু ধৈর্য ধরো। কি রে দিদি ভাই, তোরা এখানে কি করছিস? দুজন দেখি জঙ্গল পরিষ্কার করে ফেলছিস। আসলে ঠাকুমা, দিদির কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে ধানের বীজ আর কয়েক রকম সবজির চারা কিনে এনেছি। আর আসার পথেই তো আপনাকে কাল এনেছি। ঠাকুমা, আপনার তো শরীর ভালো না, উঠে এলেন কেন? আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন। আমি এখন সম্পূর্ণ সুস্থ। এত সেবা যত্ন করলি কি করে অসুস্থ হয়ে পড়ে থাকতে পারি বল? আমার জ্বর সেরে গেছে, তাই ভাবছি চলে যাব। আপনি ছিলেন, খুব ভালো লাগছিল, থাকতে বলবো সেইটাও তো পারছি না। আপনার বয়স হয়েছে, এখন ভালো মন্দ খাবারের প্রয়োজন, কিন্তু আমাদের কাছে তো আপনাকে খাওয়ানোর মতো কোনো খাবারই নেই। তোমরা যা খাইয়েছো, এমন সুস্বাদু খাবার আমি কখনো খাইনি আগে। চিন্তা করছো কেন পাগলি? তোমরা না থাকলে হয়তো আমি এতক্ষণে মরেই যেতাম। আমি তোমাদের সাহায্য করতে চাই। সাহায্য? কি সাহায্য করবেন আপনি ঠাকুমা? আমাদের সাহায্য লাগবে না, আপনি ওষুধ ও ভালো মন্দ খাবার খান সেই টাকা দিয়ে, কেমন? ওরে বাবারে, কে আছো? বাঁচাও, বাঁচাও! কে 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 আপনি? দয়া করুন, আপনি যেই হন না কেন আমাকে মেরে ফেলুন, তবু আমার 2 ছেলে মেয়েকে ছেড়ে দিন। ভয় পাচ্ছ কেন তোমরা? আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা খুব ভালো। এই বাড়িটা আমি আর নাগরাজ মিলে তৈরি করেছি। মাঝে মাঝে এখানে এসে দুজন থাকতাম। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, তবু আমাদের মেরো না। তোমাদের মারবো না, এই বাড়িতে তোমরা নির্ভয় থাকতে পারো। জঙ্গলের কোনো হিংস্র পশু এই বাড়ির চারপাশেও আসতে পারবে না। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? আর আপনি নাগরানী, কিন্তু বুড়ি রূপ নিয়েছিলেন কেন? শুনবে সে কাহিনী? তবে শোনো, আমি আর নাগরাজ্যে গল্প করছিলাম, হঠাৎ নাগরানী, তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, এটা আমি জানি, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। কে ভুলেছে পারি না। আমি কাল এই সময় পর্যন্ত তোমার থেকে দূরে থাকবো। আমি পৃথিবীতে থাকবো, আর তুমি নাগরাজ্যে। দেখি কি যেতে। ঠিক আছে, যদি তুমি জিততে পারো তবে আমি তোমাকে একটা উপহার দেব। ঠিক আছে, আমি যাই তবে। এরপর আপনি পৃথিবীতে এসেছেন, তাই তো? হ্যাঁ, ঘুরতে ঘুরতে হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মাথায় প্রচন্ড ব্যথা পাই, আর আমি নিজের রূপ বদলে বুড়ির রূপ ধারণ করি, যাতে কেউ আমায় চিনতে না পারে। ঠিক তখনই জ্ঞান হারিয়ে ফেলি, আর তারপরের ঘটনা তা তো সবই তোমরা জানো। কিন্তু আপনার কথা অনুযায়ী তো আপনার নাগরাজ্যে যাবার সময় হয়নি। তাছাড়া আপনার মাথায় তো আঘাতের চিহ্ন নেই। আমার হাতের স্পর্শটা মনে হয় চিহ্নটা লুকিয়ে গিয়েছিল, আর নাগরাজকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই চলে যাচ্ছি। আমি জানতাম তুমি থাকতে পারবে না। আমি এখন তোমার সব কথা শুনেছি এই জাদু আয়নায়। আমাকে মাফ করো, আমি তোমার বিপদে থাকতে পারিনি। নাগরাজ, তুমি এসেছো?
আরে চিন্তা করছো কেন? এনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক সেবা করেছে। আমি সব শুনেছি নাগরানী। এই নাও, এই বেগুন গাছ তোমাদের ভাই বোনের। এই বেগুন গাছের পাতা বেটে খেলে সব ধরনের রোগ কমে যাবে। আর প্রতিদিন এই বেগুন গাছে অনেক বেগুন ধরবে, যা বিক্রি করে তোমাদের সংসার চলে যাবে। এই জাদুর বেগুন গাছ কোনো দিন মরবে না, তবে তোমাদের সৎ থাকতে হবে। প্রতি পূর্ণিমার রাতে এই বেগুন গাছে একটা জবা ফুল ফুটবে সোনার, যা বিক্রি করে তোমরা ধনী হয়ে যাবে। নাগরাজ, নাগরানী, আপনারা সত্যি বলছেন? আমরা মিথ্যে কেন বলবো? তোমরা যদি কখনো বেগুন গাছ লাগানোর পর তুলে অন্য জায়গায় লাগাও, তবুও নষ্ট হবে না। মনে রাখবে, অন্য গরিবদের সাহায্য করতে হবে, না হলে সব হারাবে। আমরা গরিব মানুষ, গরিবদের কষ্ট বুঝি। আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। চির কৃতজ্ঞ থাকবো। কেঁদো না, তোমাদের দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু হয়ে গেল। আমরা আসি তাহলে। ভাই আয়, তুই আর আমি গাছটা লাগিয়ে দিই। এরপর গাছ থেকে একটা পাতা নিয়ে মাকে খাইয়ে দেব। ঠিক আছে দিদি। মা, তুমি বসো। হীরা আর সূর্য মিলে জাদুর বেগুন গাছটা লাগালো। এরপর একটা পাতা নিয়ে মালতীকে খাইয়ে দিল। হে কি, আমি মনে হয় সুস্থ হয়ে গিয়েছি। আমার সব ঘাগুলো সে আর নেই, সব সেরে গিয়েছে। তাই তো দেখছি মা, এবার সত্যি আমাদের দুঃখের দিন শেষ হলো। ভাই দেখ, বেগুন গাছে এত বেগুন হবে সেটা ভাবতে পারিনি। আমার তো খুব আনন্দ হচ্ছে ভাই। তুই ঠিক বলেছিস দিদি। অনেকদিন হলো মাছ মাংস খাই না, আজ মাছের মুখ দেখবো মনে হয়। এত খাই খাই না করে বেগুনগুলো তুলে বিক্রি করে আয়। তোরা এলে আমি রান্না করব। সূর্য ও হীরা দুই ভাই বোন মিলে বেগুন তুলে বাজারে বিক্রি করে। এরপর তারা যখন বাজার করে বাড়ি ফিরছিল, তখন একটা বুড়োর সাথে দেখা হলো। দাদু ভাই, আজ তো দুদিনে কিছু খাইনি। তোমাদের মাছটা আমাকে দেবে? হ্যাঁ, দেবে আমাকে? কেন দেব না দাদু, নিয়ে যান বাড়িতে। এই মাছটা আপনি আপনি আর ঠাকুমা খাবেন কেমন? আমরা না হয় শাক ভাত খাবো। চিন্তা করবেন না আপনি, অন্যদিন কিনে খেতে পারবো আমরা। আপনি যান দাদু, আপনি যান। বুড়ো মাছ নিয়ে চলে যায় আর তারাও বাড়ি ফিরে আসে। পরের দিন, দেখিছো মা, কত সুন্দর সোনার জবা ফুল। আমাদের আর জঙ্গলে থাকতে হবে না মা। তোর বাবা থাকলে আজ খুব খুশি হতেন। মন খারাপ করো না মা, আমাদের বেশি দিন জঙ্গলে থাকতে হবে না, ভাবতেই ভালো লাগছে। দিদি চলো, আমরা সোনার জবা ফুল বিক্রি করে আসি। হ্যাঁ ভাই চল। মা, আসি আমরা। হীরা আর সূর্য জবা ফুল বিক্রি করতে চলে যায়। এরপর কেটে যায় অনেকগুলো মাস। সূর্য হীরাদের অনেক পরিবর্তন এসেছে। সোনার ফুল বিক্রি করে তারা জমি কিনে সুন্দর বাড়ি করেছে। সেই বাড়ির সামনে তাদের জাদুর বেগুন গাছ লাগিয়েছে। অনেকের রোগও ভালো করেছে হিয়া আর সূর্য। একদিন, বাড়িতে কেউ আছো? আমাদের কিছু ভিক্ষা দাও। আমার গিন্নির খুব ক্ষুধা পেয়েছে, দুটো খেতে দেবে গো, দুটো খেতে দেবে। চাচা চাচি, আপনারা কি অবস্থা আপনাদের? এমন হাল হলো কি করে? আপনারা বসুন, আমরা খাবার আনছি। এই সব তোদের সাথে অন্যায় শাস্তি মা, আমাদের মাফ করে দিস। হয়তো বেশি দিন বাঁচবো না, তোদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আপনাদের কিছুই হবে না চাচি, খাবার খেয়ে নিন। এটা কাদের বাড়ি মা? আমাদের একটু থাকতে দিবি? আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব তোর চাচির রোগ সারানোর জন্য বিক্রি করে দিয়েছি। অবশেষে ডাক্তার বলেছে এই রোগ সারবে না, ও বাঁচবে না, ও বাঁচবে না। এটা আমাদের বাড়ি। এত বড় বাড়ি তোমাদের বৌদি, কেমন করে করলে এসব? এসব না জানাই থাক। হীরা, আমি পাতা রস করে রেখেছি, ওনাদের এনে দে। এইটা খেয়ে নিন চাচি, দেখবেন আপনার সব রোগ সেরে যাবে। হে কি, আমি তো সুস্থ হয়ে গেছি। ওগো ওগো দেখো,
আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। তোরা অনেক বড় উপকার করলি মা আমাকে। তোদের কত ক্ষতি করেছি আমরা। এই সোনার ফুল তোমরা নিয়ে যাও ভাই, বিক্রি করে জমি আর বাড়ি করো, কম পড়লে আবার এসো। হ্যাঁ তো সোনা, ভাবি আপনারা অনেক দয়ালু, হাসি আমরা। দুটো খেয়ে তো যাবেন চাচি, খাবার বেড়ে রাখলাম সে। তাছাড়া যতদিন নতুন বাড়ি করতে না পারেন ততদিন এখানেই থাকুন না। হীরার কথা মতো মাধবী আর শিবু খাবার খেতে শুরু করে এবং নতুন বাড়ি করা না পর্যন্ত হিয়াদের বাড়িতেই থাকে। এভাবেই হিয়া আর সূর্য অনেককেই এভাবে সাহায্য করে তাদের জাদুর বেগুন গাছের সাহায্যে। এক গ্রামে মতি মিয়া নামের এক জেলে ও তার মেয়ে ময়না বসবাস করত। মাছ ধরে তা বিক্রি করে বাবা মেয়ের দিনকাল বেশ ভালোই চলছিল। বাবা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তাড়াতাড়ি জাল ফেলো বাবা, বেলা যে বয়ে যায়। জাল ফেলে আর কি হবে? ওই ছোট মাছই তো উঠবে। একদিনও একটু বড় মাছ ওঠে না আমার জালে। আমি তোকে ছোট মাছ ছাড়া একদিনও একটু বড় মাছ বা কাটা পোনা খাওয়াতে পারি না রে। বাবা, তুমি মন খারাপ করো না তো। না রে, আমি তো বাবা, তাই না? আমার নিজের কাছে অপরাধী মনে হয়। আমি তোকে একটু ভালো ইলিশ মাছও খাওয়াতে পারিনি। তোকে আমি সব থেকে বড় জেলের সাথে বিয়ে দেব, যাতে তোকে ভালো মন্দ খাওয়াতে পারে। না বাবা, তাতে সমস্যা নেই। তুমি যে আমায় প্রতিদিন 3 বেলা করে নুন ভাত খেতে দাও, এতেই আমি খুশি। তাও আমি তোমার সাথেই থাকবো, বিয়ে করবো না বাবা। তুই যতই মুখে বলিস তুই খেতে চাস না, কিন্তু আমি তো বাবা, তাই না? আমি তো তোর মনের ভাষা বুঝি রে। আচ্ছা বাবা, তুমি এখন মন খারাপ না করে জাল ফেলো। যা মাছ আছে তুমি তাই নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে এসো। তারপর মতি মিয়া জাল ফিরলো এবং প্রতিবারের মতো আবারও সেই ছোট মাছই আসলো। দেখ, আবারও সেই ছোট মাছ আসলো, দেখলি তো? তো কি হয়েছে বাবা, যা এসেছে তাতেই হবে। চলো এবার মাছগুলো নিয়ে তুমি আর আমি গিয়ে বিক্রি করে আসি। বিক্রি করার পরে যে মাছগুলো বেঁচে থাকবে সেগুলো আমরা রান্না করব। তুই এই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না কর, আর আমি বাকি মাছগুলো বাজারে বিক্রি করে আসি। সব মাছ নিয়ে গেলে সব মাছ বিক্রি হয়ে যাবে, তখন আমরা কি খাবো? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও এগুলো বিক্রি করে দিয়ে এসো। মতি মিয়া বাজারে মাছ বিক্রি করতে গেল। তারপর সে ওখানে আরেকটা জেলে তপনকে জিজ্ঞাসা করলো সে তার মাছগুলো কিনবে কিনা। ও তপন জেলে, তুমি কি আমার এই সবগুলো মাছ নিয়ে একটা ইলিশ মাছ আমাকে দেবে গো? কি বলো মতি মিয়া, তোমার এইটুকু মাছ, তাও আবার ছোট, এ দিয়ে ইলিশ মাছের দাম হবে নাকি? তোমার এই মাছ তুমিই বিক্রি করো, এই টাকায় ইলিশ মাছ হবে না। তারপর মতি মিয়া মন খারাপ করে মাছগুলো বিক্রি করে বাড়িতে চলে গেল। এরপর একদিন আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি আসবে। আজকে তো আকাশের অবস্থা দেখছি খুব খারাপ, যখন তখন ঝড় নামবে। আজকে আর কিভাবে মাছ ধরতে যাব? আজকে যদি তুমি মাছ ধরে বাজারে বিক্রি না করো তাহলে আমরা খাবো কিভাবে বাবা? এক কাজ করি, চলো আজকে আমি মাছ ধরতে চাই, তুমি আজ বাড়িতেই থাকো বাবা। তুই কি পারবি মাছ ধরতে? তুই যদি জোয়ারে ভেসে যাস, না থাক, তোর যাওয়া লাগবে না। না বাবা, কিছুই হবে না, আমি জেলের মেয়ে, কিছুই হবে না আমার, তুমি থাকো, আমি যাচ্ছি। এই বলে ময়না মাছ ধরতে নদীতে গেল। গিয়ে দেখে নদীর পাড় ভেঙে যাচ্ছে। নদীতে তো দেখছি অনেক জোয়ার, আর নদীর পাড় যে ভেঙে যাচ্ছে, যদি আমি ভেসে যাই, না না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই বলে ময়না দৌড়ে বাড়ি চলে আসে। আর এভাবে দৌড়ে দৌড়ে বাড়ি আসা দেখে মতি মিয়া বলে, কিরে ময়না, তুই এমন দৌড়াতে দৌড়াতে আসছিস কেন? কি হয়েছে? বাবা জানো, নদীর পাড় ভেঙে যাচ্ছে। ধুর পাগল মেয়ে, তুই কিছুই জানিস না। নদী ভাঙা কত আনন্দে। নদী ভাঙলেই তো নতুন নতুন অনেক মাছ নদীতে আসবে।
তাই আজকের দিনটা আমরা না খেয়েই থাকি। তাহলে একদিন না খেলে কিচ্ছু হবে না বাবা, কালকে আমরা অনেক মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে একটা। পরদিন মতি মিয়া ও ময়না মিলে নদীতে মাছ ধরতে গেল। বাবা, নদী ভেঙে তো আরেকটা নতুন নদীর সৃষ্টি হয়েছে বাবা। হ্যাঁ, নদী ভাঙনের ফলে নতুন নদীর তৈরি হওয়াকে বলে নবগঙ্গা। আর এখানে অনেক নতুন নতুন মাছ পাওয়া যাবে, বুঝলি? বাবা, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি জাল ফেলো, দেখো অনেক মাছ আসবে। এরপর মতি মিয়া নদীতে জাল ফেললো। জালে অনেক ইলিশ মাছ ছিল। বাবা, এতগুলো ইলিশ মাছ! কতদিন পর তুমি ইলিশ মাছ পেলে বাবা? হ্যাঁ রে, ওকে বলেছিলাম না, নবগঙ্গায় নতুন নতুন মাছ আসে। কি মজা! কতদিন পর আজ আমরা ইলিশ খাবো বাবা। বাবা, তুমি তাহলে আরেকবার জাল ফেলো, আরো ইলিশ মাছ আসবে। না রে মা, অতি লোভ করা ভালো নয়। আজকে যে কয়টা এসেছে ওগুলোই আমরা বাজারে বিক্রি করে দেই, আবার কালকে মাছ ধরবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে চলো এগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসি। হ্যাঁ রে, অনেকদিন হলো ইলিশ মাছ খাইনি। তুই এই বড় মাছটা বাড়িতে নিয়ে যা, এটার ভেতর ডিম আছে, অনেক মজা করে রান্না কর। বাবা, এই ডিমগুলো থেকে তো বাচ্চা হবে। আমরা যদি এই মাছগুলো খেয়ে ফেলি তাহলে তো কতগুলো বাচ্চা মারা যাবে, আর কতগুলো বাচ্চা মাহীন হবে। যেমন আমার মা নেই বাবা, যার মা নেই সেই বুঝে। আমরা যখন ছোট ছিলাম আমার মা তখন মাছের ডিম মজা করে রান্না করে দিত, আর আমরা খুব মজা করে খেতাম রে। তখন যদি তোমরা ওই মাছের ডিম না খেতে তাহলে আমাদের এমন ইলিশ মাছের অভাব দেখাই যেত না। বাবা, তুমি বরং এটা নদীতে ছেড়ে দাও, এটা থেকে অনেক ইলিশ মাছের বাচ্চা হবে। তখন কতগুলো মাছ হবে বলো তো? তাহলে তো এখান থেকে অন্য একটা মাছ নিয়ে বাড়িতে গিয়ে মজা করে রান্না কর, আমি বাকিগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। তারপর মতি মিয়া মাছ বিক্রি করতে বাজারে গেল। তার মাছগুলো এত পরিমাণে টাটকা ও সতেজ ছিল যে সবাই তার মাছগুলো কিনে নিল। আমি ব্যবসা শুরু করার পর থেকে কখনো তো মতি মিয়াকে ছোট মাছ ছাড়া ইলিশ মাছ বিক্রি করতে দেখিনি। আজ হঠাৎ এত টাটকা সতেজ ইলিশ মাছ কোথায় পেল? হ্যাঁ, এটা তাকে জিজ্ঞাসা করতেই হবে। আজকে কেউ আমার হাত থেকে একটা মাছও কিনলো না। দেখি ওকে আগে জিজ্ঞেস করে নেই। তপন মতি মিয়াকে জিজ্ঞাসা করলো, মতি মিয়া, তুমি আজকে হঠাৎ করে এত টাটকা ইলিশ মাছ কোথায় পেলে গো? কোন নদীর থেকে ইলিশ মাছগুলো ধরেছ? আমি যে নদী থেকে মাছ ধরি সেই নদী ভাঙনের ফলে একটা নবগঙ্গা সৃষ্টি হয়েছে, সেখান থেকে আমি ইলিশ মাছগুলো ধরেছি। তারপর তপন ভাবলো, আজকে গিয়ে সেই নবগঙ্গার সব ইলিশ মাছ ধরে ফেলবো, তারপর আমার মহাজনকে বলে সেগুলো বরফ দিয়ে সারা বছর সংরক্ষণ করে চড়া দামে বিক্রি করতে পারবো। যাই, তাড়াতাড়ি নবগঙ্গাতে গিয়ে জাল ফেলি। তারপর তপন জেলে গিয়ে নবগঙ্গাতে জাল ফেললো, কিন্তু একটাও ইলিশ মাছ উঠলো না। কি ব্যাপার মতি মিয়া, তুমি না বললে এখান থেকে ইলিশ মাছ ধরে নিয়ে গেছো? এখানে তো একটা মাছও নেই, তাহলে কেন আমার সাথে মিথ্যে বললে? দেখতে হবে মতি কোথা থেকে মাছ ধরে। দেখতে হবে। পরদিন মতি মিয়া ও ময়না মিলে নবগঙ্গাতে মাছ ধরতে গেল। আড়াল থেকে তপন জেলে সব দেখছিল। বাবা, আজকেও মনে হয় অনেক ইলিশ উঠবে। হ্যাঁ, উঠলে তো ভালোই হয়। দাঁড়া,
জাল ফেলে দেখি কি হয়। বাবা দেখেছো, বলেছিলাম না আজকেও অনেক ইলিশ উঠবে। তুই এখান থেকে একটা ইলিশ বাড়িতে নিয়ে গিয়ে রান্না কর, আমি বাকিগুলো বাজারে বিক্রি করে আসি। মতি মিয়া বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করতে গেল। তখন তপন মতি মিয়াকে জিজ্ঞাসা করলো, তুমি নবগঙ্গা থেকে এত ইলিশ মাছ পাও কিভাবে? কিভাবে পেলে এগুলো? আমি তো জাল ফেললাম, ইলিশ তো দূরের কথা, একটা ছোট মাছও তো পেলাম না। তুমি যে লোভ করেছো এর জন্য তুমি মাছ পাওনি। এমন করলে তুমি মাছ পাবেও না। তুমি জানো না অতি লোভে তাঁতি নষ্ট, তাই লোভ করা ভালো নয়। তোমার যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। এইভাবে নবগঙ্গায় ইলিশ ধরে মতি মিয়া ও ময়নার দিন সুখে শান্তিতেই কাটছিল। শোনো রফিক জেলে, মতিন মিয়া আছে না, ওর মেয়ে ময়নাকে বিয়ে দেবে। তোর সাথে বিয়ে দিলে ভালো হবে, ওদের মাছের ব্যবসার ভাগ পাবি তুই। তাই আমি চাই তুই ময়নাকে গিয়ে বিয়ের প্রস্তাব দে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি। তারপর শফিক ময়নার কাছে যায় বিয়ের প্রস্তাব দিতে। ময়না, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তুমি আমায় বিয়ে করতে চাও? তোমাদের ভালো মাছের ব্যবসা আছে, তোমার সাথে বিয়ে হলে আমরা একসাথে মাছের ব্যবসা করতে পারবো। আমাদের ব্যবসা অনেক বড় হবে, এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই, বুঝলে? তুমি তো আমাকে ব্যবসার জন্য বিয়ে করতে চাও, তার মানে তুমি লোভের বশে আমায় বিয়ে করতে চাও। তোমায় আমি বিয়ে করতে পারবো না। যেই বিয়ে হয় লোভের জন্য, অন্তত সেই বিয়ে আমি মানি না। আমি বিয়ে করব না। আমি সারা জীবন আমার বাবার সাথেই থাকতে চাই। তুমি এখন যেতে পারো। তারপর শফিক সেখান থেকে চলে যায়। সৎভাবে উপার্জনের টাকায় ময়না ও ময়নার বাবার দিনকাল বেশ ভালোই কাটতে থাকে। মা, আমায় একটু ভাত খেতে দিবি? আমার বড্ড খিদে পেয়েছে রে মা। কেন দেব না মা, তুমি বসো, আমি এক্ষুনি গরম ভাত আর ইলিশ ভাজা নিয়ে আসি। ইলিশ মাছ? আমি আমার এই জীবনে কোনোদিন ইলিশ মাছ খাইনি রে মা। দে না মা, একটু খেতে দে না। নাও খাও নবগঙ্গার ইলিশ মাছ। আর একটু ভাত দেবো বুড়িমা? না রে মা, বয়স হয়েছে, আর খেতে পারি না। তুই আমার ইলিশ খাওয়ার স্বাদ পূরণ করলি। বিধাতা তোকে দুহাত ভরে দিক মা, আরো ভালো হোক তোর। তুমি আবার এসো বুড়িমা। চলি রে মা, শোন আমি। মা ময়না, ও ময়না মা। হ্যাঁ বাবা, বলো না। বেলা কত হলো খেয়াল আছে? আমাকে দুটো খেতে দে মা, আবার আরতে যেতে হবে যে। বাবা, কোনো মা মাছের ক্ষতি হচ্ছে না তো? না রে মা, ইলিশ রক্ষা করতে হবে তো, আর আমি জানি না। তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি বাবা। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। রমেশ বারান্দায় বসে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে পান্তা ভাত খাচ্ছে। আর একটু পরপর তার বউ রমেলাকে বলছে, কি গো গিন্নি, জোরে জোরে বাতাস করো। এত অল্প বাতাসে কি আর গ্রামের সবার বাড়ির পান্তা আমার বাড়িতে এসে হাজির হবে? তাড়াতাড়ি বাতাস করো তো দেখি।
আর কত পান্তা খাবে শুনি? আমার জন্য কিছু রাখো। বাতাস দিয়ে তোমার পান্তা দিতে গিয়ে আমার ভাগেরটা আবার যেন খেয়ে ফেলো না। আরে না না গিন্নি, তোমার জন্য রাখবো। সবে তো মাত্র খাওয়া শুরু করলাম। বউ, বউ, ও বউ, কোথায় গেলে গো তুমি? ইস, এই রোদ গরমে মাঠে আর দাঁড়াবার কোনো উপায় নেই। জলদি করে এক গ্লাস পানি আনো তো। হ্যাঁ গো, আসছি। এই নাও, তোমার জন্য বেলের শরবত রেখেছিলাম, খেয়ে মাথাটা ঠান্ডা করে বসো তো। এরপর তোমার পেট ঠান্ডা করার জন্য আমি পান্তা ভাত নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, যাও, তবে সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ এনো কিন্তু। পান্তা ভাতের স্বাদই তো পেঁয়াজ আর কাঁচামরিচে। রমেলা তার স্বামী রাকেশের জন্য পান্তা ভাত আনতে রান্নাঘরে গিয়ে দেখলো, আরে ও মা, পান্তা ভাত কই? পান্তা তো এখানেই রেখেছিলাম। বাড়িতে তো কেউ আসেনি, তবে পান্তা ভাতগুলো খেলো কে? কি গো বউ, ভাত আনতে এমন দেরি করছো কেন? জলদি করে আনো, খিদে যে আমার পেটটা চোচো করছে। ওগো শুনছো? ভাতগুলো তো আমি রান্নাঘরে সুন্দর করে ঢেকে রেখেছিলাম, কিন্তু দেখো না, আমি ভাতগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। জানো তো, মাঠে গেছি কাজ করতে, ভাতগুলো একটু ভালো করে রাখবে না? ইস, যে খিদে লেগেছে আমার, এবার কি খাবো আমি? তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য রান্না বসাচ্ছি। এদিকে পাশের বাড়ির রজক পান্তা ভাতের জন্য তার বউকে বকাঝকা শুরু করে দিল। কাল থেকে দেখছি পান্তা ভাত রাখলে আর থাকছে না, রাখলে আর থাকছে না। বলি ভাতগুলো যাচ্ছে কোথায়? নাকি গরম একটু বেশি পড়ায় তুই চুরি করে ঘন ঘন পান্তা ভাত খাচ্ছিস? ওগো বিশ্বাস করো, আমি তোমার জন্য পান্তা ভাত রেখেছিলাম। কলতলা থেকে এসে দেখি পাতিল সহ পান্তা ভাত উঠাও। হ্যাঁ, তোর কথাই তো বোঝা যাচ্ছে পান্তা ভাত কোনো রাক্ষসে খাচ্ছে। না না, আমি সেটা বলতে চাইনি। থাক, আমি আর কিছু শুনতে চাইছি না। শোন, এখনই আমার জন্য ভাত রান্না করে ভাতে পানি দিয়ে পান্তা করে তবেই আমার সামনে নিয়ে আয়। বেশ বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। মা, ও মা, তাড়াতাড়ি দুটো খেতে দাও মা, খুব খিদে পেয়েছে। বারান্দায় গিয়ে বস বাবা, আমি বাসনগুলো মেজে আসছি। মা, আমার কিন্তু এই গরমে পান্তা ভাত চাই চাই। গরমে পান্তা খাবার মজাই আলাদা। এছাড়া এই গরমে পান্তা খেলে শরীরটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। পাকা পাকা কথা শিখেছিস, তবে তোর কথা মানতে হবে বাবা। এই গরমে রোজ পান্তা ভাত খেলে শরীরটা বেশ শান্তি পাবে। এইভাবে 2 দিন চলে গেল। গ্রামের লোক বেশ হতাশ হয়ে পড়ল। রোজ সকালে সবার পাতিল থেকে পান্তা ভাত উধাও হয়ে যেতে লাগলো। না, রোজ রোজ এই পান্তা ভাত কোথায় উধাও হয়ে যাচ্ছে? বউ, বউ, আজ দেখো তো পাতিলে পান্তা আছে কিনা। আজও তো কোনো পান্তা নেই। আমি বুঝতে পারছি না গো, রোজ রোজ পান্তা ভাত কোথায় উধাও হয়ে যাচ্ছে। সত্যি করে বলো তো বউ, এই গরমে রোজ পান্তা ভাতগুলো কোথায় যায়? তুমি কি পান্তা ভাত একা খাওয়ার জন্য ভাত সরিয়ে রাখো নাকি? কি যে বলো না তুমি। তুমি আমি দুজনায় পান্তা খুব পছন্দ করি। তোমার কি মনে হয় তুমি ছাড়া আমি একা একা পান্তা ভাত খাবো? না তো, মনে তো হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি পানি আনতে গেলাম। এসে আবার রান্না বসাতে হবে। রোজ সকালে তো পান্তা ভাত আমাদের কপালে আর জুটে না। গ্রামের কিছু মহিলারা পুকুর পাড়ের কলতলায় গেল পানি আনতে। রজবের বউ রমা কাঁদতে কাঁদতে পানি নিতে আসছিল কলে। কি গো দিদি, তোমার আবার কি হলো? কাঁদছো কেন? দুঃখের কথা আর কি বলবো, আমার স্বামী পান্তা ভাত খেতে খুব পছন্দ করে। সে বলে গরমে পান্তা খেলে নাকি শরীরের জন্য খুব উপকার, কিন্তু রোজ সকালে পান্তা ভাত পাতিল থেকে কোথায় যেন উধাও হয়ে যায়।
কিন্তু আমার স্বামী মনে করে সব পান্তা আমি চুরি করে খেয়ে ফেলি। এই নিয়ে রোজ আমার গায়ে হাত তুলে। আজব তো দিদি, রোজ সকালে তো আমার পাতিলেও পান্তা থাকে না, তাহলে পান্তা ভাত সব কে চুরি করছে? আমাদের বাড়িতেও পান্তা ভাত থাকে না। আমার মা প্রতিদিন বিড়ালের দোষ দেয় আর বলে সে নাকি রোজ রোজ পান্তা ভাত খেয়ে যায়। নিশ্চয়ই এর ভেতরে কোনো কারণ রয়েছে। সবাই শোনো গ্রামের লোকেরা, আমরা যদি সবাই একত্রিত হই, আমরা পান্তা ভাত চোরকে অবশ্যই ধরতে পারবো। কিন্তু কিভাবে? সকালে উঠে দেখি পান্তা ভাত পাতিলেই আছে, কিন্তু একটু বেলা হলেই পান্তা ভাত সব পাতিল থেকে উধাও হয়ে যায়। আমরা সবাই সকাল সকাল উঠে কোনো কাজ না করে পান্তা ভাত চোখে চোখে রাখবো, দেখি পান্তা চোর কি করে চুরি করে। সবাই পানি নিয়ে যে যার বাড়ি ফিরে গেল। পরদিন যথা নিয়মে সকাল সকাল সবাই পান্তা ভাত পাহারা দেয়া শুরু করলো। কিন্তু কিছুক্ষণের ভেতরে সবাই যে যার জায়গায় ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ বাদে সবাই ঘুম থেকে উঠে দেখে, হায় হায়, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আজও পান্তা ভাত উধাও। খোকা, আজও পান্তা ভাত নেই। পান্তা ভাত পাহারা দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি খোকা। এর পেছনে বড় কোনো কাহিনী আছে মা। ওগো, আজও পান্তা ভাত পাতিল থেকে উধাও হয়ে গেছে। আজই তুই বাপের বাড়ি চলে যাবি, দেখি কাল থেকে পান্তা ভাত কে খায়। রোজ রোজ এই অশান্তি আর ভাল লাগছে না। সত্যি আজ আমি সত্যি বাপের বাড়ি চলে যাব। তুমি তোমার পান্তা নিয়ে থাকো। আহ, কি শান্তি! পান্তা ভাত খাওয়াই যে এত শান্তি তা কখনোই জানতাম না। কি স্বাদ! এই গরমে এই কদিন পান্তা ভাত খেয়ে শরীরে বেশ আরাম অনুভব করছি আমি। যত পারো এই কদিন খেয়ে নাও। রোজ রোজ মানুষের বাড়ির পান্তা এভাবে পাখার হাওয়ায় চুরি করে খেলে আমাদের আর রক্ষে থাকবে না। আরে ধুর, তুমি যে কি বলো না, কেউ জানতেই পারবে না। আর জানলেও কি আমাদের উপরে কথা বলার কারো সাধ্যে আছে নাকি? গরমে গরমে মানুষ ভাজা, এদিকে পান্তা ভাত খেতে ভারী মজা। কেমন মিলল? রমেশের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তনয় কাঠুরে। সে রোজ জঙ্গল থেকে কাঠ কেটে হাটে এনে বিক্রি করে। কি গো রমেশ, এমন তৃপ্তি নিয়ে কি খাচ্ছ শুনি? আরে তো হাসছই বা কেন? পান্তা ভাত খাচ্ছি। আর আমি কেন হাসছি তোমাকে বলবো কেন? যাও যাও, নিজের কাজ করো, যাও। হঠাৎ তোমার আজ কি হলো? তুমি তো এভাবে কথা বলো না, সবার সাথে তো ভালো ব্যবহার করো তুমি। ও কিছু নয় দাদা, ওর মনটা আজ ভালো নেই। আপনি আপনার কাজে যান তো। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তনয় ওদের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। জঙ্গলের ভেতর দিয়ে সে একটা গুহার পাশ দিয়ে হাঁটছিল। তখন সে কারো চিৎকার শুনতে পেল। কে এভাবে চিৎকার করছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। কেউ আমাদের বাঁচাও, আমরা এই গুহার ভেতর আটকা পড়ে আছি। দয়া করে কেউ আমাদের বাঁচাও। আরে, এই চিৎকার তো গুহার ভেতর থেকে আসছে। না না, যারাই হোক না কেন তাদেরকে আমার বাঁচানো উচিত। তনয় গুহার মুখ খুলে গুহার ভেতরে গিয়ে দেখে জীর্ণ শীর্ণ অবস্থায় একটা দম্পতি মাটিতে পড়ে আছে। আরে রমেশ, তুমি? তোমাদের তো আমি মাত্র বাড়িতে দেখে এলাম ভাত খাচ্ছ। আরে ভাই, কি আর বলবো, ওটা তো আমরা না, ওটা তো একটা রাক্ষস আমাদের দুজনকে এই গুহার ভেতরে আটকে রেখে আমাদের ছদ্মবেশে আমাদের বাড়িতে থাকছে। কিন্তু কেন? এতে ওদের লাভ কি? ওই রাক্ষসী রানী পান্তা ভাত খেতে খুব পছন্দ করে। একদিন আমরা দুজন জঙ্গলে এসেছিলাম জ্বালানি নিতে। ওই রাক্ষসী রানী আমাদের কাছে চলে আসে। ওগো, পেয়েছি গো, দুটো শিকার পেয়েছি।
আমরা এই দুটোকে আজ পেট ভরে খেতে পারবো। আরে কি পাগলের মতো বকছো? মানুষের মাংস খেতে খেতে মুখ একেবারে পচে গেছে। শুনেছি এরা যে পান্তা ভাত খায়, সে ভাত নাকি মধুর সুস্বাদু খেতে। তা তো বুঝলাম, কিন্তু তুমি এদের পান্তা ভাত খাবে কিভাবে? আরে কি যে বলো না, এদের দুজনকে গুহায় আটকে রাখবো, তারপরে এদের ছদ্মবেশ ধরে এদের বাড়ি গিয়ে থাকবো। আর গুহার ভেতরে আমাদের যে জাদুর তাল পাখার গাছটি আছে, সেখান থেকে একটা তাল পাখা নিয়ে যাব। সেই পাখা দিয়ে আমাকে বাতাস করলে ওই গ্রামের সমস্ত পান্তা ভাত আমাদের সামনে এসে হাজির হবে। আমরা আজ মজা করে খাবো। তোমার মাথায় তো বেশ বুদ্ধি, তবে আর দেরি কেন? এদের দুজনকে ওই গুহার ভেতরে রেখে এসো। এবার বুঝলাম যে ওই গ্রামের সব পান্তা ভাত কোথায় যায়। গ্রামে তো পান্তা ভাত চুরি নিয়ে রোজ সকালে হইচই পড়ে যায়। ওগো, সে করেই হোক ওই রাক্ষস রাক্ষসীকে আমাদের শাস্তি দিতেই হবে। কিন্তু কিভাবে? ওই যে তাল পাখার গাছ দেখা যাচ্ছে, ওই তাল পাখার গাছের ভেতরে ওদের প্রাণ ভোমরা আছে। তোমরা যদি ওই গাছটি মেরে গাছের ভেতর থেকে ওদের প্রাণ ভোমরা বের করতে পারো, তবে ওরা মারা যাবে আর আমাদের গ্রামের লোক মুক্তি পাবে। চিন্তার কোনো কারণ নেই দাদা, আমি তো কাঠ কাটি। আমি এখনই গাছটা কেটে দিচ্ছি, তারপরে রাক্ষস রাক্ষসীকে দেখাবো মজা। তনয় তালপাখার গাছটি কেটে খাঁচা সহ একটা ছোট্ট টিয়া পাখি বের করলো। এটাই হয়তো ওদের প্রাণ ভোমরা। আমরা এখনই পাখিটির ঘাড় মোটকে দেই। না না, এটা করা ঠিক হবে না। আমরা বরং পাখিটাকে নিয়ে রাক্ষস রাক্ষসীর কাছে যাই, গ্রামের সবার সামনে ওদের মারবো। হ্যাঁ, এটাই ঠিক হবে। ওরা দুজন এতদিন আমাদের খুব জ্বালিয়েছে। তনয় রজব ও তার স্ত্রী পাখিটাকে নিয়ে তাদের বাড়িতে রাক্ষস রাক্ষসীর সামনে হাজির হলো। রাক্ষস পাখিটিকে তাদের হাতে দেখে গর্জে উঠল। তোদের এত বড় সাহস! তোরা আমাদের প্রাণ ভোমরা এনেছিস? ছেড়ে দে, ছেড়ে দে। আমার কাছে পাখিটিকে দিয়ে দে বলছি, দিয়ে দে না। হ্যাঁ হ্যাঁ, তা দেব। আগে তোরা দুজন তোদের আসল চেহারায় ফিরে আয়, তবেই পাখিটিকে দিয়ে দেব। রাক্ষসীর গর্জনে আশপাশের সব মানুষ ছুটে এলো রজবের বাড়িতে। ওগো, তোমায় বলেছিলাম না এই পান্তা ভাত খাবার দরকার নেই। এবার হলো তো, তাড়াতাড়ি নিজেদের চেহারায় ফিরে এসো। এ কি? এরা আবার কোথা থেকে আসলো? একটু আগে তো এরা তোদের চেহারায় ছিল। আমি বলছি সব কথা। তনয় তখন গ্রামের লোকেদের সাথে সব কথা খুলে বলল। এ কি? এরা আবার কোথা থেকে আসলো? একটু আগে তো এরা তোদের চেহারায় ছিল। আমি বলছি সব কথা। তনয় তখন গ্রামের লোকেদের সাথে সব কথা খুলে বলল। ও, এই জন্য তো বলি গ্রামের সকল মানুষের পান্তা ভাত কোথায় যায়। সবার পাতিলের পান্তা এই দুই রাক্ষসের পেটে। আহ আহ, না বুঝে আমি আমার বউটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ছি ছি। আমাদের খুব ভুল হয়ে গেছে গো, আমরা আর কখনো এমন করব না। দয়া করে তোমরা আমাদের ছেড়ে দাও, আমাদের প্রাণ ভ্রমণটা আমাদের ফিরিয়ে দাও। আমরা এই জঙ্গল থেকে অনেক দূরে চলে যাব, আমাদের মেরো না গো। আমরা আর কখনো কারো পান্তা ভাত এই গরমের দিনে খাবো না। গরমের দিনে খাবে না, তার মানে অন্য সময় খাবে? না না, আমরা আর কখনো পান্তা ভাত খাবো না। ওগো, ওরা তো ওদের প্রাণ ভিক্ষা চাইছে, তাছাড়া এরা তো কারো কোনো ক্ষতিও করেনি, শুধু কটা পান্তা ভাতই তো খেয়েছে। তাই বলছি কি, তুমি বরং ওদের ছেড়েই দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তবে তাই হোক। ওগো, চলো এবার। এবার থেকে লজ্জা থাকলে আর কখনো পান্তা ভাত খেতে চেও না।
এই গরমের দিনে এবার রোজ আমরা মজা করে পান্তা ভাত খেতে পারবো, আর কেউ আমাদের পান্তা ভাত খাবে না। মা রাইসা, কোথায় তুই? আমাকে একটু তরকারি কেটে দে তো। এ কি রে, তোর চোখে পানি কেন? সেতু কি তোকে কিছু বলেছে? না মা, চোখে কি যেন পড়েছে একটা, আর তাই চোখ দিয়ে পানি পড়ছে। এখনো মিথ্যাটাও ভালোভাবে বলতে শিখলি না। কাঁদিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এখন আয় তো, আমায় একটু কাজে সাহায্য কর। ঠিক আছে মা। রাইসা মালতীকে রান্নার কাজে সাহায্য করে। এমন সময় সেখানে সেতু আসে। মা, কি রান্না করছো আজ? একটু তাড়াতাড়ি রান্না করো, খুব খিদে পেয়েছে আমার। আজকে ডাউল রান্না হচ্ছে। আমি কি তোকে জিজ্ঞেস করেছি? পেতনি কোথাকার, তোকে দেখলেই আমার বমি পায়। তোর থেকে পেতনিদের গায়ের রং অনেক ফর্সা। সেতু, কি বলছিস কি তুই? ও তোর বড় দিদি হয়, ওকে সম্মান দিয়ে কথা বল। তোমার কালো কুচিত মেয়েকে সম্মান করবে কে শুনি? দেখতে যেমন কালো তেমনি তার চেহারা। সেতু, তোকে যেন রাইসার সম্পর্কে কিচ্ছু বলতে না শুনি। এই নে কলস, নে নদী থেকে পানি নিয়ে আয়। তুমি আমায় মারলে মা, বাবা আসলে আমি সব বলবো। তোর বাবা আসলে যা ইচ্ছে বলিস। যা, এখন পানি নিয়ে আয় গে। তুমি সেতুকে মারলে কেন মা? বোন, তুই ঘরে যা, আমি মাকে পানি এনে দিচ্ছি। তোকে এত ভালো সাজতে হবে না, আমি নিজের কাজ নিজে করতে পারি। শর্ত, সর আমার চোখের সামনে থেকে। এই বলে সেতু কলসি নিয়ে নদীতে পানি আনতে যায়। পানি নিয়ে এসে দেখে তার বাবা বাড়িতে এসেছে। সে কাঁদতে কাঁদতে তার বাবাকে সব কথা বলে। কাঁদিস না মা, আমি তোর মায়ের সাথে কথা বলছি, দাঁড়া। গিন্নি, গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, এমন ভাবে ডাকছো কেন? তুমি আমার সোনা মাকে বকেছো কেন? তোমার মেয়ে রাইসাকে অনেক বাজে কথা বলেছে। মেয়েটার গায়ের রং না হয় একটু চাপা, তার জন্য তাকে সবসময় অপমান করবে? কালি, পেতনি, কুৎসিত, আরো কত কিছু বলে। ও তো মন্দ কিছু বলেনি। তোমার মেয়ে কালো, তাই ওকে এসব বলেছো? জানি না আমি আগের জন্মে কি এমন পাপ করেছিলাম, তাই বিধাতা আমাকে এমন একটা কালো মেয়ে দিয়েছে। কি বলছো কি তুমি এসব? মিথ্যা কিছু তো বলেনি। রাইসা যখন বড় হচ্ছে, ওর গায়ের রং তত বেশি কালো হয়ে যাচ্ছে। কে বিয়ে করবে তোমার কালো মেয়েকে? তোমার অলক্ষণে মেয়ের জন্য আবার সোনা বাটাকেও কষ্ট পেতে হবে। তুমি কেমন বাবা বলো তো? সেই ছোট থেকেই দেখছি দুই মেয়েকে দুই চোখে দেখো, দুটাই তো তোমার সন্তান। মা আমার, তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? জানি না মা, বিধাতার কাছে আমি কি অন্যায় করেছি। আজ আমার গায়ের রং কালো বলে তার জন্য বাবাও আমায় ভালোবাসে না। দেখো না মা, বাবা বোনকে কত ভালোবাসে। পাগলি মেয়ে, আমি তো তোকে অনেক ভালোবাসি রে মা। দেখবি একদিন তোর বাবার বোনও তোকে খুব ভালোবাসবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। সবাই খেতে এসো, অনেক রাত হয়ে গিয়েছে। তুমি খাবার বারো, আমি সেতুকে নিয়ে আসছি। দিরাজ সেতুকে নিয়ে খেতে বসবে। পাশে রাইসাও বসে। রাইসাকে মাছের মাথাটা দেয়। এ কি গিন্নি, তুমি মাছের মাথাটা রাইসাকে কেন দিলে? সেতুকে না দিয়ে? সেতু মাছের মাথা খেতে কত ভালোবাসে, তাই তো বড় মাছ কিনেছি। সেতু তো প্রায়ই মাছের মাথা খায়, তাই ভাবলাম আজ মাছের মাথাটা ওই খাক। এই চেহারায় আবার মাছের মাথা খেতে হবে, তাই না? লোভ হচ্ছে। আমি মাছের মাথা খাবো না মা। বোন, তুই মাছের মাথাটা খা, আমি না হয় অন্য কোনো দিন খাবো। পরদিন সকালে মালতী উঠোন ঝাড়ু দেয়, রাইসা থালা বাসন পরিষ্কার করে। সেতু, আয় সেতু। কি হয়েছে মা, ডাকছো কেন? বাড়িতে জ্বালানি ফুরিয়ে গিয়েছে, তুই আর রাইসা জঙ্গল থেকে কিছু জ্বালানি আনতো, না হলে আজ রান্না করাও হবে না। তুমি সারা দিন শুধু কাজ করাও মা, দিদিকে একা যেতে বলো না। জঙ্গলে তোর দিদি একা যাবে কেমন করে?
তোকে কোনো কাজ করতে হবে না বোন, তুই শুধু আমার সাথে যাবি। আমার অনেক ইচ্ছে জঙ্গলটা ঘুরে দেখার, এই সুযোগে জঙ্গলটা একটু ঘুরেও দেখা যাবে। কি ভাবছিস বোন? কিছু না, চল ঠিক আছে, আমি যাবো তোর সাথে। রাইসা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেতুকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। রাইসার সেতু হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে। বোন, আর যেতে হবে না, আমরা জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি। শোন দিদি, আমি জঙ্গলটা দেখতে এসেছি, না হলে তোর সাথে আসার কোনো ইচ্ছেই ছিল না আমার। শুনেছি জঙ্গলে নাকি অনেক সুস্বাদু ফল আছে, আমায় কিছু ফল খাওয়া তো। তুই সেটা আগে বলবি তো। চল চল আমার সাথে, কোথায় ফল পাওয়া যায় দেখি তো। তারা আবার হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই তারা জাম্বুরা ও কিছু মালটা ও সফেদা গাছ দেখতে পায়। বোন, ওই দেখ, মালটা, জাম্বুরা ও সফেদা গাছ। তুই দাঁড়া, আমি গাছে উঠে তোর জন্য কিছু ফল পেড়ে আনছি। গাছগুলো তো অনেক উঁচু, তুই পারবি কি করে গাছগুলো থেকে ফল পাড়তে? কেন পারবো না, অবশ্যই পারবো। রাইসা অনেক কষ্টে 3 গাছের ফল পেড়ে সেতুকে দেয়। কিছু জ্বালানি নিয়ে বাড়িতে চলে যাই চল, না হলে মা আবার চিন্তা করবে। ঠিক আছে চল। রাইসা জ্বালানি খুঁজতে থাকে আর সেতু ফল খেতে থাকে। হঠাৎ তাদের সামনে একটা বাঘ চলে আসে। দিদি, দিদি, বাঘ, বাঁচা, বাঁচা দিদি, শেষমেশ আবার বাঘের পেটে না যেতে হয় আমাকে। শান্ত হ, শান্ত হ বোন, আমি তো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দেব না। ভয় পেও না তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা আমায় একটু সাহায্য করবে? ওমা, বাঘ দেখছি কথা বলছে। আমি বাঘ নই, আমি পরী রানী। এক জাদুকর তার সাধ্য সিদ্ধির জন্য আমায় বাঘ বানিয়ে রেখেছে। আমি সেই জাদুকরের হাত থেকে অনেক কষ্টে পালিয়ে এসেছি। সে কি, তুমি পরী রানী? হ্যাঁ, আমি পরী রানী, কিন্তু এখন আমার কোনো শক্তি কাজ করছে না। জাদুকরের জাদুর কাছে আমার শক্তির ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে। তুমি কেঁদো না পরী রানী, তুমি আমাদের বলো কি করলে তোমার শক্তি ফিরে পাবে। তোমার শক্তি ফিরে পেতে আমরা তোমায় সাহায্য করব। তুমি সত্যি বলছো রাইসা? তুমি খুব ভালো, কিন্তু তোমরা কি পারবে আমার শক্তি ফিরিয়ে দিতে? তুমি কোনো চিন্তা করো না পরী রানী, আমরা ঠিক পারবো তোমায় সাহায্য করতে। আমার মাথায় যে চিহ্নটা দেখছো, এই চিহ্নটা যদি তোমরা রক্ত দিয়ে ভিজিয়ে দিতে পারো, তবেই আমার পরিরূপ ও শক্তি ফিরে পাবো আমি। শোন দিদি, তুই এমনিতেও দেখতে পেতনির মতো কালো, আর কেউ কোনোদিন তোকে বিয়েও করবে না। তুই বরং রক্ত দে, আমি এত তাড়াতাড়ি আমার জীবনটা শেষ করতে চাচ্ছি না। আমার গায়ের রং কালো, আমি দেখতেও সুন্দর, আর তার জন্য আমার বাবাও আমায় সহ্য করতে পারে না। এই জীবন রাখার কোনো ইচ্ছেও আমার নেই। পরী রানীকে পরিরূপ দেবার জন্য যদি আমার মৃত্যু হয়, তবে আমি তাতেই খুব খুশি। রাইসা একটা ছুরি দিয়ে নিজের হাত কেটে পরী রানীর মাথায় থাকা সেই চিহ্নে রক্ত দেয়, আর এক সময় রাইসা জ্ঞান হারায়। পরী রানীও পরীর রূপ ফিরে পায়। আমি আবার পরীর রূপ ফিরে পেয়েছি, আর এটা সম্ভব হয়েছে শুধু রাইসার জন্য। আগে রাইসার জ্ঞান ফেরাতে হবে। পরী রানী তার জাদু দিয়ে রাইসার জ্ঞান ফেরায়। আমি সুস্থ হয়ে গিয়েছি। তুমি অনেক ভালো রাইসা, তুমি আমায় নতুন জীবন দিয়েছো। এই গাছটা তোমায় উপহার দিলাম। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো ইলিশ মাছের গাছ। এই গাছে যে ইলিশ মাছ ধরবে সেটা তুমি খাবে, দেখবে তুমি অনেক সুন্দর হয়ে যাবে, আর কেউ তোমায় অপমানও করতে পারবে না। পরী রানী, তুমি কি শুধু দিদিকেই ইলিশ মাছের গাছ দেবে? আমিও তো আরো সুন্দর হতে চাই, আমাকেও একটা গাছ দাও। ঠিক আছে, এই ইলিশ মাছের গাছটা তোমাদের 2 বোনের। এই গাছে 3টি ইলিশ মাছ ধরবে, নীল, সবুজ আর বেগুনি ইলিশ। তোমরা 2 বোন বেগুনি ইলিশ মাছ ভাগ করে খাবে।
বাকি দুটো খাবে না। ঠিক আছে পরিরানী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আসি তাহলে, প্রয়োজন পড়লে আবার স্মরণ করো। আর একটা কথা, বেশি লোভ করো না যেন, পরে কিন্তু পস্তাতে হবে। এই বলে পরিরানী সেখান থেকে চলে যায়। রাইসা ও সেতু কিছু জ্বালানি ও পরিরানীর দেওয়া ইলিশ মাছের গাছ নিয়ে বাড়িতে চলে আসে আর মালতীকে সব কথা খুলে বলে। সত্যি বলছিস তুই মা? তাহলে গাছটা তাড়াতাড়ি লাগিয়ে দে। ইলিশ মাছের গাছটাকে তোমার বড় মেয়ের একার নাকি? পরিরানী আমাদের দুজনকে ইলিশ মাছ খেতে বলেছে। আমি আরো সুন্দর হব, আর তোমার পেতনি মেয়ে আমার উপরে উঠতেই পারবে না। চুপ কর তুই, সবকিছু দিয়ে তুই মেয়েটাকে কথা শোনাস। থাক মা, আমি গাছটা লাগিয়ে দিচ্ছি। তুই একা লাগাবি মানে? তুই একা ইলিশ মাছের গাছ লাগিয়ে আমার চেয়ে সুন্দর হতে চাস? বল, সেটা হবে না। আমরা দুজনই গাছ লাগাবো। ঠিক আছে বোন। এরপর রাইসা আর সেতু মিলে ইলিশ মাছের গাছটা লাগায়। পরদিন সকাল হতেই রাইসা অবাক হয়ে যায়। বোন, বোন, কোথায় রে তুই? এই দেখ কি হয়েছে রে? সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? দেখ বোন, ইলিশ মাছের গাছে কত বড় বড় ইলিশ মাছ ধরেছে। ও মা, তাই তো রে। আমি তো এক্ষুনি মাছটা খাবো। আমি আরো সুন্দর হয়ে যাব। কি যে আনন্দ লাগছে আমার। পরিরানী তো বেগুনি ইলিশ মাছটা খেতে বলেছিল। তুই সত্যস্বর, ইলিশ মাছ আমি উঠাবো আর আমি পোড়াবো। তুই যা ইচ্ছে কর। সে তো ইলিশ মাছের গাছ থেকে বেগুনি ইলিশ মাছ তুলে সেটা পুড়ায়। মাছটা আমার কাছে দে, দু বোনকে সমান ভাগ করে দিচ্ছি দে। কেন, তোমার কালো পেতনি মেয়েকে বসে আমি কম দিচ্ছি? তোমার যখন সন্দেহ হচ্ছে তখন নাও, ভাগ করে দাও। মালতী দুই বোনকে ইলিশ মাছ সমান ভাগ করে দেয়। সেতু ও রাইসা ইলিশ মাছ খাওয়ার সাথে সাথে খুব সুন্দর হয়ে যায়। দিদি, তুই তো সত্যি খুব সুন্দর হয়ে গেছিস রে। তুইও তো আগে যে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস। বাহ, আমার সেতুকে কত সুন্দর দেখা যাচ্ছে। রাইসাও সুন্দর হয়েছে, তবে সেতুর মতো নয়। দেখেছো মা, বলেছিলাম না তোমার পেতনি মেয়ে আমার সাথে পারবে না। এই, তুমি কেমন বাবা যে মেয়েকে সহ্য করতে পারো না? যে সুন্দর তাকে বুঝি বেশি ভালোবাসে বাবারা? তুমি একটু বেশি কথা বলো। খেতে দাও, আমাকে মাঠে যেতে হবে। তুমি বসো, আমি খেতে দিচ্ছি। মালতী সবাইকে খাবার দেয়। অন্যদিকে সেতুর মনে আরো বেশি সুন্দর হওয়ার লোভ জাগে। সে ইলিশ মাছের গাছের কাছে গিয়ে বলে, বেগুনি ইলিশ মাছের অর্ধেক খেয়ে যদি এত সুন্দর হয়, তাহলে বাকি দুটো ইলিশ মাছ খেলে আমি না জানি কত বেশি সুন্দর হয়ে যাব। এই মাছ দিদি খাওয়ার আগে আমি একাই খেয়ে নিই। আগে লাল ইলিশটা খাই। এই বলে সেতু লাল ইলিশ মাছটা তোলে। সেটা পুড়িয়ে খাওয়ার সাথে সাথে সেতু চিৎকার করে ওঠে। সেতুর চিৎকার শুনে মালতী, রাইসা ও দিরাজ সেখানে আসে। এ কি, কে তুমি? আমি সেতু বাবা, তোমার আদরের মেয়ে। তুই এমন কালো কুৎসিত কেমন করে হলি? ইলিশ মাছের গাছ থেকে লাল ইলিশ মাছ তুলে খেয়েছি, আর তারপরই আমার এই অবস্থা হয়েছে। এটা তুই কি করলি বোন? আমাদের তো পরিরানী বলেই দিয়েছিল শুধু বেগুনি ইলিশ মাছটা ভাগ করে খেতে। আমি আরো বেশি সুন্দর হওয়ার জন্য পরিরানীর কথা অমান্য করেছি। এখন আমার কি হবে? বেশি অহংকার ভালো নয়। তুই অহংকার করে আরো বেশি সুন্দর হতে চেয়েছিলি, এখন নিজের কি হাল করেছিস দেখেছিস? মা, এখন বুঝি তোমরা আমায় আগের মতো আর ভালোবাসবে না? বাবা আমাকে বড় মাছের মাথা দেবে না। দিদি তো এখন অনেক বেশি সুন্দর। বাবা দিদিকে বেশি ভালোবাসবে। বলো বাবা। এমন কথা বলিস না রে মা, আমি তোকে আগের মতোই ভালোবাসবো।
দেখবি তুই ঠিক আগের মতো হয়ে গিয়েছিস। দিদি, আমি তোকে না বুঝে অনেক অপমান করেছি, তুই আমায় মাফ করে দিস দিদি। আজকে আমি বুঝতে পেরেছি তোকে অপমান করে আমি অনেক ভুল করেছি। কাঁদিস না বোন, আমি পরিরানীকে স্মরণ করছি, তাকে বললে সে নিশ্চয়ই তোকে ভালো করে দেবে। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই দিদি? আমি ভালো হয়ে যাব। পরিরানী, বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করছি, দেখা দাও, একবার দেখা দাও। কি হয়েছে আমার স্মরণ করলে যে? বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। আমি তো তোমাদের নিষেধ করেছিলাম বাকি দুটো ইলিশ মাছ না খেতে। এটা ওর লোভের শাস্তি, সে তো আর কখনো ঠিক হবে না। এমনটা বলবেন না, আমার বোন নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে ভালো করে দিন পরিরানী। সত্যি আমি লোভ করেছি, নিজের চেহারা নিয়ে আমি সব সময় অহংকার করেছি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার মেয়েকে ঠিক করে দিন পরিরানী। শুনেছি আপনিও নাকি রাইসাকে কম ভালোবাসতেন, সে অসুন্দর হওয়াতে। আমি ভুল করেছি, ভালোবাসা কখনো রূপ সৌন্দর্য দিয়ে হয় না, সেটা আমি বুঝতে পেরেছি। আমি আমার দুই মেয়েকে সমান ভালোবাসবো। পরিরানী জাদু করে সেতুকে ঠিক করে দিল। শোনো, আমি আমার শক্তি দিয়ে সবকিছু দেখেছিলাম, তাই তোমাকে ভালো করার জন্য তোমার চেহারা অসুন্দর করে দিয়েছি, যাতে করে তোমাদের মন মানসিকতা ঠিক হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিরানী। পরিরানী, তুমি আমার চোখ খুলে দিয়েছো, আসলেই আমি অহংকারী ছিলাম। তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো, তখন এই ইলিশ মাছের গাছ তোমাদের দুই বোনের এখানে কাল থেকে সাধারণ ইলিশ মাছ ধরবে, যেটা তোমরা দু বোন বিক্রি করে নিজেদের সংসার চালাবে, আর তোমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে। সত্যি বলছো পরিরানী? বাবাকে আর পরের খেতে কষ্ট করে কাজ করতে হবে না। আজ আমি আসি, কখনো প্রয়োজন পড়লে ডাকবে। পরিরানী সেখান থেকে চলে যায়। পরদিন ইলিশ মাছের গাছ আরো অনেক বড় হয়ে যায়, আর তাতে অনেক ইলিশ মাছও ধরে। রাইসা ও সেতু তো অনেক খুশি হয়। আস্তে আস্তে তারা অনেক ধনী হয়ে যায়। বাজান, ও বাজান, আজ একটা বড় মাছ পাইলে বাড়িতে নিয়ে যামু। কতদিন পাতে মাছ পড়ে না বাজান। আরে বাপ, তুই ঠিকই বলেছিস, ফুলিটা মাছ ছাড়া ভাতই খাইতে চায় না। মাছের মাথাটা কিন্তু আমি খামু বাজান। ঠিক আছে, তাই হইব। শোন বাপ, মন দিয়া নদীতে জাল ফেল, আস্তে আস্তে জাল গুটাইতে হইব। মাছ বিক্রি হইলে কিছু মাছ বিক্রি কইরা চালও আনতে হইব। আর ঘরে নিয়ে যাবা না বাজান? নিমু রে বাপ, নিমু, আগে মাছ তো পাই। মা, ও মা, আজ আবার কচু শাক রান্না করবে? বাজান কি আজও মাছ আনবে না? আমাদের তো সেরা জাল, মাছও তেমন পাওয়া যায় না, দুবেলা ভাত জোটে না, আবার মাছ। যা তো যা, এখন বিরক্ত করিস নে। মন খারাপ করে ফুলি কিছুটা সামনে এসে দেখলো আঙিনার এক কোণে পুঁই শাকের গাছ বেরিয়েছে। আরে বাহ, কি দারুণ পুঁই শাকের গাছ বেরিয়েছে! সেবার মা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল করেছিল, আহা, খেতে কি ভালো ছিল। আমি বরং গাছের উপরে একটা জানলা দিয়ে দিই, জানলার খোলা জায়গা পেলে গাছটা তরতরিয়ে বড় হবে। ফুলি কিছু কাঠ আর বাঁশ দিয়ে সুন্দর করে একটি জানলা তৈরি করলো। আরে বাহ, বেশ মজবুত হয়েছে। জানলা ভর্তি পুঁই শাক হলে বাজানকে বলবো বড় বড় চিংড়ি নিয়ে আসতে। সারাদিন কি তোর কোনো কাজ কাম নেই? যা গিয়ে গোসল করে আয়, বাটিতে কটা পান্তা ভাত রাখা আছে, গোসল সেরে নুন দিয়ে খেয়ে নিবি। আমি চুলাটা নিগোতে গেলাম। পান্তা আমি খাবো না মা, আমার পান্তা খেতে একদম ভাল লাগে না। এলেন আমার বড় লাট সাহেবের বেটি, পান্তা তার মুখে রোসে না। বড় লাট কি অনেক বড় মাপের মানুষ? শুনেছি কাপড় লাট হলে দাম কমে, মানুষ লাট হলে দাম বাড়ে।
কি আজব দুনিয়া রে বাবা। হ্যাঁ, এত কথা কেন বলিস? একটু চুপ থাকতে পারিস না? পেটে ভাত না থাকলে তো কথা বেরোয় না। তা তুই এত বাসাল কেন? হ্যাঁ, আমি মোটেও বেশি কথা বলিনি মা। তোমরা আমার কথার উত্তর দিতে পারো না। দেখো না মা, বইয়ের জানলাটা কেমন হয়েছে। আমি একটু কাজও পারি মা। এত জাংলা কম মাসা বেশি মনে হচ্ছে। কাঠ দিয়ে কি করেছিস? বৃষ্টি নামলে যে জাংলায় পানি জমবে। পানি জমলে তো ভালোই, কষ্ট করে আর পুকুরে গোসল করতে যেতে হবে না। উফ, তোর জ্বালায় আর পারিনি বাপু। যা তো, যা এখন, কত কাজ পড়ে আছে আমার। ওদিকে ছেঁড়া জালে কিছু চুনো মাছ উঠল রবিনের বাবার জালে। নদীর থেকে সব মাছ জানি হারাইয়া গেছে। আগে জাল ফেললেই রুই কাতলা লাফালাফি করতো, আর এখন চুনো মাছ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। একটা বড় মাছও তো পাইলাম না। আরেকবার দেখ বাবা যান, যদি কিছু পাওয়া যায়। শৈলে আর শক্তি নাই রে বাপ। ওই মাছ কয়টা বাজারে নিয়ে যায় বিক্রি করে রাখি। চাল আর ডাল নিয়ে ঘরে ফিরতে হইব। কাঠ ফাটার ওইদে নদীতে ভাইসে থাকা আর সম্ভব হইতাছে না রে। চলো বাজান, খুব খিদা পাইছে। খিদা পাইলে মাছ লাগে না, সামান্য নুন ভাত দিয়েও ভারী মজা লাগে। আমার ওপরে তোর রাগ হয় না রে বাপ, আমি তোর স্বাদ পূরণ করতে পারি না। আরে না বাজান, তুমি খুব ভালো। একদিন আমি বড় হমু, অনেক পরিশ্রম কইরা নতুন জাল কিনমু, বড় একটা নৌকা করমু, তারপর গভীর নদীতে মাছ ধরতে যামু, অনেক অনেক মাছ ধরমু, ঘর সারাই করমু, ফুলির বিয়া দিমু, তোমাগরেও ভালো রাখমু, আর আমি একটা লাল জামা কিনমু। তোমার সব স্বাদ আমি পূরণ করবো বাজান। ওরে আমার সোনা পোলাডা রে, তুই অনেক বড় হবাব। ল বাজারে যাই। বাবা আর ছেলে দোকানে গেল। বেশ কিছু চুনো মাছ বিক্রিও হলো। তুমি উইডা বললা কেন বাজান? এই কয়টা বিক্রি করবা না? না রে বাপ, আজকের মতো চাইল আর আনাসের পয়সা হইয়া গেছে। এগুলা বাড়ি নিয়ে গিয়া চুনো মাছের ঝোল খাবো। ঠিক আছে বাবা, চলো। চাল, আনাজ আর মাছ নিয়ে বাবা ছেলে ফিরছিল। চুনো মাছের ঝোল খাইতে যে কি মজা বাজান, সেই কবে খাইছি মনেও নাই। চুনো মাছ খাওন ভালো, চোখের জ্যোতি বাড়ে। বাবা ছেলে, কেমন আছো তুমি? আরে বুড়িমা, আপনি কেমন আছেন? এ কি হাল আপনার? আর হাল রে বাবা, এখন মরলেই বাসি। একে একে সবাই তো চলে গেল। তা মাছ পেয়েছো বাবা? কতদিন পাতে একটু মাছ পড়েনি। মাছ বলতে কয়টা চুনো মাছ আছে খুড়িমা, আপনি কি নিবেন নাকি? তাই সই বাবা, আমি দুহাত তুলে প্রার্থনা করি, বিধাতা তোমায় দুহাত ভরে দিক, তোমার সুদিন ফিরে আসুক। রবিনের বাবা মাছগুলো বুড়িকে দিয়ে হাঁটতে শুরু করলো। কি রে বাপ, মন খারাপ করলি? আমাদেরও তো গোটা জীবন বইরা আছে। বুড়িমার তো বয়স হইছে, কয়দিনই আর বাঁচবো। 2টা দিন না হয় মাছ খাইয়াই কাটাক, কাল তো আবার মাছ পাম হই। তাই বইলাম মুখের সামনে থেকে মাছ নিয়ে গেল, ফুলিটা তো আইজো বায়না করবো বাজান। ওটা আমি সামলে নিমু। ওদিকে বাজানের অপেক্ষায় ফুলি বসেছিল। ওমা, মা, বাজান কখন আসবে গো? বেলা তো পড়ে গেল, আর ভাইও তো এলো না মা। তোর বাবা হলো জেলে, মাছ ধরে বিক্রি করে তবে বাজার নিয়ে ঘরে আসবে। তার সময়ের কোনো ঠিক আছে? কাল থেকে আমিও বাজানের সাথে মাছ ধরতে যাবো মা। তুমি সারা দিন আমায় শুধু বকাবকি করো। হ্যাঁ, যাস যাস। নদীর মধ্যে রোদে পুড়লে তখন বাজানের সাথে যাওয়ার মজা টের পাবি। তবুও যাবো, বড় বড় মাছ ধরবো, ঘরে ফিরে মজা করে মাছ আর ভাত খাবো। সারাদিন মাছ খাওয়ার কথা ছাড়া তোর মাথায় কি আর কিছু ঘোরে না, তাই না? যা গিয়ে ঘরটা ঝাড় দে, একটা কাজও হয় না তোকে দিয়ে। রবিনের বাবা আর রবিন ঘরে এলো। কোথায় গেলা গো? কই? আজ এত দেরি হলো যে? বাজারে চুনো মাছ কেউ নিতে চায় না, সবাই শুধু চারা বোনার খোঁজ করে। জালটা সারাবো সে উপায়ও নাই, কি যে করবো। এত সব ভেবো না, একটা না একটা উপায় ঠিক বের হবে। তোমরা যাও, গোসল সেরে এসো, আমি খাবার দিচ্ছি তোমাদের। কি রাঁধছো মা? কচু শাক আর কুমড়ো ফুলের বড়া। যা, জলদি খেতে আয়।
বাজান, ও বাজান, তুমি এসে একবারও আমায় ডাকলে না? জানো বাজান, মা সারা দিন আমায় বকে। ও বাজান, তুমি আজ মাছ আনোনি? না রে মা, তই কাইল আনমু। একটা বড় মাছ পাইলেই তল্লাই গানমু, বুঝলি? তাহলে আজ আমি কি খাবো বাজান? কুমড়া ফুলের বড়া গরম ভাতে নুন দিয়া মাই খা। আমি তোকে গল্প শোনাইতে শোনাইতে খাওয়াইয়ে দিমু। এখন যা মা, মারে সাহায্য কর। পরদিন ঘটলো বিপদ। শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমি কেমন কইরা বাইরমু? এই বৃষ্টি যে থামার নামই নেয় না। বাবা, আজ না হয় আমি একাই যাই। যদি দুটো মাছ পাই ভালো হবে। না রে বাপ, বৃষ্টি বাদলের নদীতে বানা হে, আমাদের ডিঙ্গিতে টিকে থাকা দায় হইব। আজ ঘরেই থাকি রে। ঘরে থাকলে কি খাই বাবা জান? মুড়ি আর কটা আটা আছে, ওসব দিয়ে চালিয়ে নেব। কাল রোদ উঠলে তারপর দেখা যাবে। কিন্তু বৃষ্টি আর থামে না। 3 দিন পার হয়ে গেল। জাল কেন হাতে নিল বাজান? এমনি এমনি করে চলে না রে বাপ। কয়টা মাছ না ধরলে না খাইয়াই মরতে হইব। তুই ঘরে থাক। না না, তুমি যেও না। ঘরের পাশের মিষ্টি আলু তুলে এনেছি, 2 দিন চলে যাবে। কটা শুকনো মুড়িও আছে। হ্যাঁ তো ভেবো না তো। সেদিন বৃষ্টিতে ভিজে এলো বুড়ি। আরে খুড়িমা, তুমি এই বৃষ্টির মাথায় কেমন কইরা আইলা? এত বড় একটা মাছ কাটার মতো গায়ে জোর নেই আমার, তাই তোমাদের সাথে ভাগ করে খেতে এলাম বাবা। কিন্তু মাছ রান্না করার মতো আনাজ কিংবা চাল তো কিছুই নাই খুড়িমা। আমি মাছ কাইটা দিতাছি, আপনি ঘরে নিয়ে যান। তা বললে কি হয় বাবু, এসেছি যখন সকলে মিলেই খাবো না হয়? এত বড় বড় দুটো মাছ, এই মাছটাও তো এখনো লাফালাফি করছে। বাজান, ও বাজান, একে মেরো না। একে আমি আমার জাংলায় চাষ করবো। পাগলি মেয়ের কথা শোনো। জংলার লাউ, কুমড়া, পুঁই শাক এইসব হয়, মাছ হয় না রে মা। সব হয় বাজান, আমার মাছায় চাষ হবে। মাই বলেছে, দাও না বাজান। বেশ তো, নাও, এটা নিয়ে চাষ করো। তোমাদের অভাব দূর হবে, সুখ হবে তোমাদের। আপনি ওর কথা শুনছেন খুড়িমা? ও তো একটা আস্ত পাগলি। বাচ্চাদের কথা ফেলতে নেই মা, ওরা যা বলে অনেক সময় তা বলে যায়। যা দিদি, তুই এটা তোর জাংলায় চাষ কর। রবিন আর ফুলি ওদের জাংলায় মাছটি রাখলো। দেখেছিস ভাইয়া, কি সুন্দর পানি জমেছে। তুই বল, এখানে মাছ চাষ হবে না? মাছের পেটে ডিম আছে, মনে হয় চাষ হইব। দেখা যায় কি হয়। তবে আজ কতদিন পর বাড়িতে এমন একটা কাটাপোনা এলো, কত? হ্যাঁ রে, আজ তো আমি পেট ভরে ভাত খাবো। কিন্তু বৃষ্টি কেন কমছে না? আরে চল চল, এমন বৃষ্টির পানি মাথায় পড়লে জ্বর ঠান্ডা হইব। ওরা আজ সকালে পেট পুরে খাবার খেলো। আর একটু মাছ দেবো খুড়িমা? না রে মা, আর পারবো না। তোর হাতের রান্নার জবাব নেই। আহা, কতদিন পর তৃপ্তি করে খেলাম। আরে করো কি? মুরাডা আমার পোলারে দাও, ও মাছের মুরাডা খাইতে বড্ড ভালোবাসে। না বাজান, আমি আর পারবো না। মা, আমি হাত ধুয়ে নিচ্ছি। মা, ও মা, আমাকে আরেক হাতা ভাত দাও, সাথে বড় একটা মাছ ভাজা দাও। নেই বাসা, মন ভরে খা। কয়েকদিন পর রোদ উঠলে। চল বাপ, আজ আমরা জাল নিয়ে বেরোই। কয়টা দিন তো গেল গা। বাজান, কেমন কইরা বাইরো বা? বৃষ্টির পানিতে জাল যে পচে গেছে। হায় হায় রে, এবার কি হইব? এবার যে আমরা না খাইয়া মইরা যামু। মাছ ধরা ছাড়া আমি যে আর কোনো কাজই জানি না। আহ, ভেঙে পড়ছো কেন? খুড়িমা সেদিন বড় একটা মাছ রেখে গেলেন। এতদিনে হয়তো ওটা আরো বড় হয়েছে। ওটাকে বাজারে নিয়ে তোলো, তেমন দাম পেলে একটা জালও কিনে নাও। ঠিক কইছ, চলো দেখি মাছটা ঠিক আছে কিনা। ওরা এসে দেখলো পুরো জাংলায় বড় বড় মাছে ভর্তি। আরে বাহ, একসাথে এত মাছ আমি আগে কখনো দেখিনি। চলো বাজান,
বেশ কিছু মাছ নিয়ে আমরা বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ তাই চল বাপ। ওরা প্রতিদিন জাংলায় অনেক মাছ পেত। মাছ বিক্রি করে ওরা ধনী হয়ে গেল। এমন করে টানছিস কেন রে সোরা? আমি কি তোর সাথে হেঁটে পারি? আরে খুব পারবে, এসো তো। এই তুই কাদের বাড়ির সামনে নিয়ে এলি রে? এটা আমাগো বাড়ি, সাথে তোমাগোরও। তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবা। হ্যাঁ খুড়িমা, আপনার দেওয়া মাছ আমাদের ভাগ্য ফিরিয়েছে। আপনাকে সাথে রাখতে পারলে আমাদের খুব ভালো লাগবে। বলেছিলাম না, বাচ্চাদের কথা হেলা করো না। হ্যাঁ গো বুড়িমা, তাই তো তুমি আমার জাংলার মাছ দিয়ে আজ পেট পুরে খাবে আর এখানেই থাকবে। তোরা দুই ভাই বোন সত্যি আমার স্বপ্ন পূরণ করছ।